বর্তমানে আমি ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তোমার এই ফিলিংসটা কেটে বলো। ফিলিংটা তো দাদা সত্যি খুব সুন্দর। ম্যাথ অনার্সে অ্যাডমিশন নিয়ে প্যারামেডিক্যাল কোর্স করা, তারপর আবার এমবিবিএস, মানে এই জার্নিটা একটু অন্যরকম, ডিফারেন্ট জার্নি। ইচ্ছা যদি থাকে তো রাস্তা কোনো না কোনো ভাবে ঠিকই বার করা যায়। স্বপ্ন তোমার, তো স্বপ্নের জন্য পরিশ্রম তোমাকেই করতে হবে, কেউ করে দেবে না। ড্রপের যে সাইকেল না, এটা না বাড়তেই থাকে ক্রমশ। তো যে অ্যাটেম্প নেক্সট ধরো 2025 যদি কারোর অ্যাটেম্প হয়, তো এটাই আমাকে টার্গেট নিতে হবে, এটাই আমার শেষ অ্যাটেম্প। 3টে কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করাটাই হচ্ছে ফার্স্ট উদ্দেশ্য। এবং কি করা? লেকচার দেখা, সে তুমি অনলাইন দেখো অফলাইন দেখো, ডোন্ট ম্যাটার। লেকচারটাকে রিভিশন করো, তার থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, পার উইকে একটা করে টেস্ট দাও, আর টেস্টের মিস্টেক গুলোকে অ্যানালিসিস করো। এই এক্সাম নিটটা যেহেতু এমসিকিউ বেস এক্সাম, তো এখানে মানে মোটামুটি 40-50 হাজার যদি কেউ একটা কোশ্চেন প্র্যাকটিস না করে যায়, মিনিমাম 30,000 তো করতেই হবে। যদি এরকম যদি কেউ না করে যায় না, তাহলে ওই দিনটাতে কি ওই 3 ঘন্টায় এমনি ধরো সারা বছর আমরা যা পড়েছি 100%, এক্সাম হলে যখন তুমি যাবে তাহলে 50% হয়ে যায়, মানে অলরেডি মাথাতে 50% জিনিস আউট হয়ে যায়। নমস্কার, তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা অনেক দিন থেকে বলছিলে যে প্যারামেডিক্যাল কোর্সটা করার পাশাপাশি কি নিটের প্রিপারেশন নেওয়া সম্ভব, নিটের প্রিপারেশন নেওয়া পসিবল। অনেকেই তোমরা এখন রিয়েলাইজ করতে পারছো যে মনে হয় নিটের প্রিপারেশন নেওয়া যাবে না, কারণ নিটের প্রিপারেশন নেওয়া প্যারামেডিক্যাল কোর্সের পাশাপাশি এটা একটা ইম্পসিবল ব্যাপার। এমনই একজন মানুষের সাথে আজকে পরিচয় করিয়ে দেব, যে প্যারামেডিক্যাল কোর্সটা করার পরে নিটের প্রিপারেশন নিয়ে সে এখন বারাসাত মেডিকেল কলেজে এমবিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস। তার নিটে প্রাপ্ত নম্বর 2024-এ 643, অল ইন্ডিয়া র্যাঙ্ক 32,413 এবং স্টেটের র্যাঙ্ক 1475। তো আমাদের আজকের অতিথি সঞ্জিত দাস। তোমার এই প্যারামেডিক্যাল জার্নি থেকে তোমার নিটের এমবিবিএস জার্নি পর্যন্ত তুমি অনেক কিছু স্ট্রাগল করেছো। আজকে আমাদের এই চ্যানেলে যারা প্যারামেডিক্যাল কোর্স করছে, তারা প্যারামেডিক্যালের পাশাপাশি কিভাবে নিটের প্রিপারেশনটা নেবে এবং কি স্ট্র্যাটেজি আছে তোমার, তুমি আজকে এই ছোট ভাই বোনদের জন্য কিছু তোমার টিপস শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো অনেক অনেক ওয়েলকাম সঞ্জিত তোমাকে, আমাকে ইনভাইট করার জন্য এবং তোমার চ্যানেলে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তুমি সবার প্রথমে বলো যে তোমার প্যারামেডিক্যাল কোর্সটা তুমি করেছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে, এখন তুমি এই 2024-এ এমবিবিএস এ ভর্তি হয়েছো, তোমার এই ফিলিংসটা কেমন তুমি আগে সেটা বলো। ফিলিংটা তো দাদা সত্যি খুব সুন্দর, কারণ ভেবেছিলাম মানে অনেক পরে লেটে আমি রিয়েলাইজ করি যে হয়তো আমি ডাক্তার হতে পারতাম, বা তার জন্য পরিশ্রম করলে হয়তো ক্লিয়ার করতে পারবো নিট এক্সামটাকে। এটা অনেক পরে অ্যাকচুয়ালি এটাকে ফিল করি, তো তারপরে ক্লিয়ার করতে পেরেছি। এবং এখন বর্তমানে আমি ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো সত্যি এখন খুব ভালো লাগে, বিশেষ করে মা বাবাকে দেখলে আরো ভালো লাগে, কারণ তাদের যে মুখটা এখন অনেকটাই মানে উজ্জ্বল। তো এগুলো সত্যি খুব ভালো লাগে। আর অনেক বন্ধু বান্ধব যেগুলো হয়তো আগে এতটাও ভালো করে পাইনি লাইফে, সেগুলোকে উপলব্ধি করতে পারছি, তো খুবই ভালো লাগে দাদা, এখন খুবই ভালো লাগছে আর কি। তুমি 2018-তে এইচএস দেওয়ার পরে সেই বছরই কি প্যারামেডিক্যাল অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে? 2018-তেই প্যারামেডিকেলে অ্যাডমিশন নিয়েছিলাম, বাট তার আগে আমি প্রথমে ম্যাথে অনার্সে ভর্তি হয়েছিলাম বারাসাত গভর্নমেন্ট কলেজে। বাট তারপরে আমি জানতে পারি প্যারামেডিকেলের বিষয়, এবং তারপরে ওই ইয়ারই এক্সাম হয়তো লেটে হয়। প্যারামেডিকেল এক্সামটা তুমি জানবে নিশ্চয়ই, জুলাই বা আগস্টের দিকে হয়। তো সেই ইয়ারই প্যারামেডিকেল এক্সাম দিই, এবং এক্সামে ভালোভাবে র্যাঙ্ক করি, 200 বা সামথিং 300 অ্যারাউন্ডে আমার র্যাঙ্ক ছিল। দিয়ে তারপর ওই ইয়ারে আমি ম্যাথ অনার্স ছেড়ে দিই, এবং প্যারামেডিকেলে 2018-তে আমি অ্যাডমিশন নিই। আচ্ছা, তখন কি ভেবে নিয়েছিলে প্যারামেডিক্যাল? হ্যাঁ দাদা, মানে তখন মানে ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, যখন আমি এইচএস দিয়েছিলাম তো আমার ফ্যামিলির কন্ডিশন অত ইকোনমিক্যালি ভালো ছিল না, স্টেবল ছিল না। তো আমার টার্গেট ছিল যে আমি তাড়াতাড়ি কোনো জব করব এবং আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করব। তো সেই হিসেবে আমি ভেবেছিলাম কোনো টেকনিক্যাল কোনো কোর্সে যদি অ্যাডমিশন নেওয়া যায়, কারণ প্রথমে যখন ম্যাথে অনার্স নিয়ে ভর্তি হই তখন আমি মানে বুঝতে পারিনি যে এটা নেওয়াটা আমার ঠিক হয়নি লাইফে। তো ওই জন্য আমি টেকনিক্যাল কোর্সের দিকে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি দেখলাম যে এরকম একটা ডিপ্লোমা কোর্স আছে, যেখানে পড়লে আমি 2-2.5 বছরের একটা মানে 2.5 বছরের কোর্স আমাদের, তারপরে মানে 2 বছরের কোর্স, 6 মাসের আমাদের ইন্টার্নশিপ হয়। তারপরে ভেবেছিলাম কোনো গভর্নমেন্ট জব টব সিকিউর হয়ে যায়, তো সেই হিসেবে বা প্রাইভেট সেক্টরে জব পাওয়া যাবে। তো সেই হিসেবে আমি প্যারামেডিক্যাল অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিই, এবং মানে মেন উদ্দেশ্য ওটাই ছিল আর কি তখন। তোমার তার মানে উচ্চ মাধ্যমিকে নাম্বারটা এইচএস এ ভালোই আছে, কারণ না হলে তো একজন যে কেউ ম্যাথ অনার্স নিতে উচ্চ পারবে মাধ্যমিকে না। আমি 448 পেয়েছিলাম, এবং ম্যাথে আমার মনে আছে 95 না 96 পেয়েছিলাম ম্যাথে। ম্যাথ আমার ছোটবেলা থেকে খুব ফেভারিট সাবজেক্ট ছিল, এবং মাধ্যমিকেও মানে বলতে গেলে ম্যাথে আমি 99 বাহ। পেয়েছিলাম। মানে খুব খারাপ লেগেছিল, 1 নম্বর একটা এত বাজে ভুল করেছিলাম, আমার এখনো মনে আছে। একটা মানে শর্ট কোশ্চেন থাকে না 2 নম্বরের, সেখানে দুটো কোশ্চেন থাকে একসঙ্গে, একটা কোশ্চেন ঠিক হয়েছিল, একটা কোশ্চেন হ্যাঁ একদম হ্যাঁ বাজে সিলি মিস্টেক করেছিলাম। তো ওই জন্যই ম্যাথে 100 পাইনি সেবার মাধ্যমিকে। তো যে স্যার তার কাছে আমি পড়তাম, আমি উৎপল কাকু এবং পাশের রবেন্দুরা আমাকে দেখাতো ম্যাথের জন্য। তো তারা খুবই দুঃখ পেয়েছিল যে, ইস নাটু তুই কি করলি, মানে আমার ডাকনাম নাটু, সবাই এখানে ডাকে আমাকে। তো কি করলি, এটা কি করে ভুল করলি তুই, আচ্ছা আচ্ছা। মানে
তো সেটাই একটা। তারপর উচ্চ মাধ্যমিকও ঠিক সেমই হয়েছিল। উচ্চ মাধ্যমিকেও মানে প্রকাশদার কাছে পড়তে, মানে আমার অর্ক দাসের বাড়ির পাশে দাদা দুজনে দেখাতো আমাকে। তো তারাও বলেছিল যে 100 তো পাওয়াই কথা, মানে এত বাজে একটা ডিফারেন্সিয়েশনের একটা কোশ্চেন ভুল করেছিলাম 5 নম্বরের থাকে। তো মানে এরকমই দুবারই আমার এত বাজে সিলি মিস্টেকের জন্য আমি 100 পাইনি। ম্যাথ আমার ছোটবেলার থেকে খুব ফেভারিট ছিল আর কি। এটা খুব রেয়ার হয় যাদের ম্যাথ ফেভারিট থাকে কিন্তু আচ্ছা, সেই বায়োলজি হিসেবে সেগমেন্টে তুমি যায়, পরবর্তীকালে নিতে যায়, খুব রেয়ার কেস হয়। বাট আমার হুম এরকম হুম উল্টো হুম কেসই ছিল আর কি। মানে ম্যাথ অনার্সে অ্যাডমিশন নিয়ে প্যারামেডিক্যাল কোর্স করা, তারপর আবার এমবিবিএস এ, মানে এই জার্নিটা একটু একদম পুরো অন্যরকম, ডিফারেন্ট। ডিফারেন্ট জার্নি। যাদের টার্গেট থাকে মেডিকেল, তারা ম্যাথটাকে ওই ফোর্থ হ্যাঁ, সাবজেক্ট হিসেবে ধরে ম্যাথের একদম অনেকে একদম ফেলও করে যায়, ঠিক আছে, অনেক স্টুডেন্টস আছে যে ম্যাথে ম্যাথে ফেলও করে যায়, শুধু বায়োলজিটাকে ধরেই, সঙ্গে ফিজিক্স একদম। কেমিস্ট্রিকে ধরে এগোয়। কোর্স কবে কমপ্লিট করলে প্যারামেডিক্যাল? প্যারামেডিক্যাল দ্বারা আমাদের সেই ইয়ারে 2019-20 তুমি জানবে কোভিড এর সিচুয়েশন চলে এসেছিল। তো না হলে আমার 2020-তে কমপ্লিট হতো, বাট কোভিড আসাতে একটু ডিলে হয় এবং 2021-এ কমপ্লিট হয়। এবং আমার ইন্টার্নশিপ মেবি 2022-এর শুরুতে শেষ হয়েছিল ইন্টার্নশিপটা, মানে 6 মাসের ইন্টার্নশিপ। বাট 6 মাস তো নামেই হয়, সেটা 7-8 মাস চলে যায়, সবাই জানে যারা প্যারামেডিক্যাল কোর্সে আছে। তো ওরকম ইন্টার্নশিপটা আরো লেটে কমপ্লিট হয়, কারণ ওখান থেকে ছাড়ে না অত তাড়াতাড়ি। তো 2022-এর শুরুতে কিংবা আচ্ছা, 2021-এর এই লাস্টে আমার কমপ্লিট হয়েছিল ইন্টার্নশিপ দিয়ে সবকিছু। আচ্ছা, প্রিপারেশনটা কি তুমি তাহলে প্যারামেডিক্যালের সাথেই না নিয়েছিলে? না দাদা, তখন যখন প্যারামেডিক্যাল পড়তাম তখন মানে কোনো ইচ্ছা ছিল না ডাক্তার হওয়ার, বা মানে এটাই আমার এখন খারাপ লাগে যে আমাদের তখন মানে আমাদের নেফ্রোলজিস্ট থাকে, আমাদের পিজিটি সব ডাক্তাররা থাকে যারা ডিএম করছে ওখানে, ডিএম নেফ্রোলজিস্ট। তো তাদের দেখেও কোনোদিনও সেই সময় ইচ্ছা নেই, কিন্তু যারা ডিএম পড়ে তুমি তো জানবেই, মানে তারা সারাদিন ওখানে পড়াশোনা করে, মানে পেশেন্ট দেখে হুম। সঙ্গে পাশে পড়াশোনা করে। তো তাদেরকে দেখে তখন ফিল হয়নি, এটা আমার এখন ভাবলে খুব খারাপ লাগে যে ওই সময় থেকে পড়া উচিত ছিল, মানে এরকম মানে তাদের দেখে ইন্সপায়ার হওয়া উচিত ছিল, বাট সেটা আমি সেই সময় হইনি আর কি। পরে যখন জব করতে আসি তখন ধাক্কা খাই, দিয়ে আমি ইন্সপায়ার হই না আমাকে ডাক্তার হতে হবে। তো এটা একটু লেট রিয়েলাইজ করিনি যে এটা একটা নিজেরই ফল্ট আমার। তো একটু লেট রিয়েলাইজ করেছিলাম, তখন আমার হয়নি এরকম ভাবনা চিন্তা যখন আমি পড়তাম আর কি প্যারামেডিক্যালের সাথে। তখন তোমার কোনো প্রিপারেশন ছিল না, তাহলে প্রিপারেশনটা তুমি স্টার্ট করলে কবে থেকে? প্রিপারেশন দ্বারা আমি স্টার্ট করি 2022 সালের শুরু থেকে, যখন জব করতে করতে জব করি তখন অ্যাকচুয়ালি শুরু করি 2022-এর শুরু থেকে। 2022, 2023 আচ্ছা। তিনটে এক্সাম দিয়েছি। 2022-এ 17ই জুলাই এক্সাম হয়েছিল, তারপরে 2023-এর 7th হুম। মে, আর এবার তো 5th মে 2024-এ এক্সাম হলো। তিনবার এক্সাম দিয়েছি আর কি। 2022 থেকে তুমি প্রিপারেশনটা হ্যাঁ, স্টার্ট করলে, তো মাঝে কিন্তু 2-3 বছর গ্যাপ ছিল, তোমার কোনো প্রিপারেশন ছিল না, মানে তুমি পুরো ডিট্যাচ ছিলে, তাই একদম। তো? মানে 2018-তে আমার এইচএস, তারপরে কিন্তু আমি নিট কোনোদিনও দিইনি বা নিটের কথা ভাবিনি, মানে দেওয়া তো দূরের কথা, কোনোদিনও নিটের কথা ভাবিনি। ফার্স্ট ভাবি দু হাজার তার সঙ্গে বাইশে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে পুরো ডিট্যাচ। হ্যাঁ হ্যাঁ, পুরো ডিটেলস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর আমাদের হ্যাঁ এইচএস লেভেলে তো যখন আমরা হ্যাঁ। পড়তাম এতটুকু ডিটেলসে পড়তে হতো না, বা মানে এখন যেটা মানে নিট লেভেলে না পড়তে না। গেলে অনেক ডেপথে গিয়ে পড়তে হয়, ইংলিশে পড়তে হয় কনসেপ্ট। এমন না ইংরাজি কম্পালসারি না, বাট 90% যারা বা 99% যারা ক্র্যাক করে সবাই ইংরাজিতেই মানে কমপ্লিট করে, নইলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো হয়ই একটা। তো সেই হিসেবে মানে হুম। পুরোপুরি ডিটেলস থেকে আমার নতুন করে পড়া, তো এটা একটা ডিফিকাল্ট জার্নি ছিল অবশ্যই দাদা, একদম। যখন তুমি আবার নতুন করে শুরু করো তখন মানে কিছু কি কোথাও আটকে ছিল তখন? হ্যাঁ হ্যাঁ, একদমই দাদা। মানে প্রথম যখন অ্যাকচুয়ালি স্টার্ট করি, মানে 2021-এর লাস্টে নভেম্বর ডিসেম্বর থেকে রিয়েলাইজ করি যে কিছুটা চেঞ্জ, মানে লাইফে কিছু করার দরকার। তো ফার্স্টে ভাবি চাকরি বাকরির জন্য পড়বো, হুম মানে গভর্নমেন্ট যে জব গুলো হয় না দাদা, সবাই পড়ে, তো গভর্নমেন্ট জবের হুম জন্য হুম হুম ভেবেছিলাম পড়বো। হুম। তো তারপরে ভাবি যে না, আমার না ঠিক ভালো লাগছে না, আমার মনে হয় মেডিকেল ফিল্ডে আমার থাকা উচিত, বা ভালো লাগে মেডিকেল। মানে অ্যাকচুয়ালি 2018 সাল থেকে হসপিটালে আছি, তো হসপিটাল একটা এনভায়রনমেন্টের সঙ্গে, যারা যারা হসপিটালে থাকে তারা জানে যে ওই এনভায়রনমেন্ট, ওই ফিনাইলের গন্ধ বা ওইভাবে একটা না কালচার হয়ে যায় তাদের। তো মনে হয় যে না, এখানেই থাকবো, তাহলে এখানে হ্যাঁ বেটার হ্যাঁ। কি করা যায়। তো আমার হাতে দুটো অপশন ছিল, একটা মেল নার্সিং আর একটা হচ্ছে এমবিবিএস ডক্টর। কারণ হুম ডায়ালিসিস যেটা পড়তাম তার একদম লিমিটেড, মানে এটার পরে বিএসসি ডায়ালিসিস করা যায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি যে আবার ব্যাঙ্গালোরে যাও বিএসসি বিএসসি করো ডায়ালিসিস এর উপর, তার থেকে যা করছি হুম। এটাই ভালো। আর তা নয় তো অন্য কিছু করতে হবে লাইফে। তো সেখান থেকে ভাবি যে সবচেয়ে টপ র্যাঙ্কে যারা মানে হসপিটালে থাকে তারা তো ডাক্তার, তো সবাই জানে। তো ভাবি তাহলে ডাক্তারই হয়ে হতে হবে, একদম। মানে ওখান থেকেই শুরু জার্নি। তো ইনিশিয়াল ফেজও তো খুবই একদম হুম। মানে যখন সবে শুরু করি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মানে প্রথম ইউটিউব থেকে সবাই পড়া শুরু করে, তো আমিও শুরু করেছিলাম ইউটিউবে টুকটাক একটা দুটো ভিডিও, কিছু মাথায় ঢুকতে না, এ কি জিনিস, এ কি করে হুম। করবো, কারণ সবই ভুলে গেছিলাম। তুমি হয়তো বুঝতে পারবে, ধরো 4-5 বছর একটা জায়গা থেকে ডিট্যাচ পুরো। হ্যাঁ, একদমই, মানে 2 বছর 3 বছর হ্যাঁ, যদি কেউ মানে ফিজিক্স থেকে বা কেমিস্ট্রি থেকে ডিটাচ থাকে তাহলে অনেক কিছুই কিন্তু ভুলে একদম যায়। এরকম, মানে পুরো ভুলে গেছি, কিছুই মনে নেই, এরকম ব্যাপার একটা। যখন আমরা হুম। প্যারামেডিক্যাল লাইনে যাই তখন তো আমরা আর ওইসব 11-12 জিনিস তো পড়ি না কিছু, সামান্য কিছু বায়োলজির পার্ট থাকে। মানে বায়োলজিটা একটা তাও চর্চায় থাকে, কিন্তু অন্য
ফিজিক্স কেমিস্ট্রি তো চর্চায় থাকে না। একদমই একদম। তারপরে তুমি 2022 থেকে শুরুটা করলে চাকরি করার সাথে সাথে, তাই হ্যাঁ তো? মানে প্রাইভেটে জব করতাম তখন, ওর সঙ্গে সঙ্গে পড়াটা স্টার্ট করি ফার্স্টে। আচ্ছা, তো তোমার প্রিপারেশনটা একটু বলো তাহলে। 2022 আর 2023 তুমি 2 বছর প্রিপারেশন নিয়েছো। 2021-এর লাস্টের দিক থেকে অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর থেকেই মোটামুটি ভাবনা চিন্তা শুরু করি কি করে পড়তে হবে না পড়তে হবে। তো তখন ইনিশিয়ালি হচ্ছে ইউটিউবের লেকচার টেকচার দেখে বোঝার চেষ্টা করতাম। তারপর দেখলাম যে ইউটিউবের লেকচার দেখে না পুরো আচ্ছা। কম্বাইন মানে হয় না একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রপারলি পড়া, তার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস করা বা টেস্ট দেওয়া, এগুলো সম্ভব না। তো তারপরে একটা ক্র্যাশ কোর্স নিই। হুম তো বুঝিনি মানে প্রথমে ক্র্যাশ কোর্স যে হুম নেওয়া ঠিক না, যে প্রপার ডিটেলস লেকচার দেখা উচিত, তো এগুলো তো প্রথমে বুঝিনি। তো একটা ক্র্যাশ কোর্স নিয়েছিলাম তখন 3 মাসের হ্যাঁ 4 মাসের যে ক্র্যাশ কোর্স গুলো হয়, তো ওটা দিয়ে পড়া শুরু করি এবং ওটাতে হুম সিলেবাসও কিন্তু কমপ্লিট করেছিলাম প্রথমে 3-4 মাসই, পুরো 11-12-এর। কিন্তু যেটা হয় আর কি 3-4 মাসে তো আচ্ছা পুরো পড়া তো সম্ভব হয় না। তো ইনিশিয়ালি পুরোটা হুম পড়েছিলাম, মানে উপরে উপরে বলতে গেলে সবকিছু পড়েছিলাম, কিন্তু ওই সেই হিসেবে কোশ্চেন প্র্যাকটিস হয়নি বা সবকিছু হয়নি। তো সেই ইয়ারে আমি পেয়েছিলাম 329, হুম মানে ওটা ধরো ফার্স্ট অ্যাটেম্প, মানে যেটা বলতে পারো যে কিছুই বুঝি টুজিনি, ভালো করে করে করতে হবে। তো ওইখানে ওই প্রিপারেশনটা গেল হুম দিয়ে তারপরে হচ্ছে 2023-এর জার্নি শুরু, যে মনে হলো যে না আমি অনেকটাই বুঝতে পারি। ওই জার্নিটা 2022-এ অ্যাকচুয়ালি এক্সাম দিয়ে আমি বুঝে গেছিলাম যে আচ্ছা এইভাবে পড়তে হয়, কারণ তার আগে তো জানতামই না কি করে কি পড়তে টরতে হয় বা কি করতে হয়। তো ওই অ্যাটেম্প দিয়ে বুঝে গেলাম আচ্ছা যে তারপরে হুম 2023-এ প্রপার একিন ব্যাচ নিলাম, যে ওখান থেকে প্রপারলি পড়া শুরু করলাম। এবং মানে তখন জব করতে করতে ইনিশিয়ালি পড়তাম, প্রথমে 4-5 মাস জব করতে করতে পড়েছি। তারপরে বুঝলাম যে না জব করতে করতে পড়া যাবে না, কারণ প্রতিদিন জবে যাওয়া। হ্যাঁ এটা একটা ঠিক যে আমি যেখানে কাজ করতাম ওখানে ফ্যাসিলিটি ছিল যে সপ্তাহে 3 দিন ডিউটি করতে হতো আর 4 দিন ছুটি থাকতো। বাট মাঝে মাঝে 3 দিনের জায়গায় 4-5 দিনও আচ্ছা ডিউটি করতে হতো যদি কেউ না আসতো, সেটা এক্সেপশনাল কেস। বাট অ্যাভারেজ ধরো সপ্তাহে 4 দিন ডিউটি করতাম আর হুম 2-3 দিন আমার ছুটি থাকতো। তো ওই ফেজের যে টাইমটা ওখানে আমি ইউটিলাইজ করতাম, আচ্ছা, যে ছুটির দিনগুলো কি করে পড়বো। আর যেদিন জব করতাম সেদিন ধরো, মানে তুমি একটা টাইম পেতে। হ্যাঁ হ্যাঁ একদম। আর যেদিন জবে যেতাম সেদিন ধরো ওখানে আমার দশ হুম বারো ঘন্টা ডিউটি থাকতো, কারণ ফুল ডে ডিউটি হতো। তো সকাল 8টা থেকে ধরো রাত 8টা অব্দি হুম ডিউটি থাকতো, তো বাকি টাইমটা বাড়ি এসে আবার রাত্রি 3-4 ঘন্টা পড়তাম। আর জবের মাঝখানে মাঝখানে তুমি হয়তো হুম। জানো ডায়ালিসিসের দ্বারা 4 ঘন্টা শিফট হয় একটা পেশেন্টের। তো ইনিশিয়াল শুরু হ্যাঁ আর হ্যাঁ শেষের মাঝখানে আমাদের তেমন একটা কাজ থাকে না যদি পেশেন্ট স্টেবল হয়। আর প্রাইভেট সেক্টরে যে সমস্ত পেশেন্ট গুলো হয় সেগুলো হুম মোটামুটি স্টেবল পেশেন্ট হয়। গভর্নমেন্ট সেক্টরে অত স্টেবল থাকে না, ওখানে আমাদের হুম প্রচুর এফোর্ট দিতে হয়। তো প্রাইভেট সেক্টরে মোটামুটি স্টেবল পেশেন্ট থাকে। তো স্টার্ট করে দেওয়ার পরে অনেকটা টাইম থাকে, ফ্রি টাইম, তো সেই টাইমগুলোতেও আমি লেকচার করতাম, হুম পেশেন্টের পাশে বসেই করতাম আর কি। কারণ প্রথমে পেশেন্টের থেকে দূরে গিয়ে ধরো আমাদের রুম বা কেবিনে করতাম, তো ওখান থেকে হসপিটাল ম্যানেজমেন্ট কমপ্লেন টমপ্লেন করে ও কেন থাকে না ওখানে বা কেন রুমে গিয়ে পড়ে। তো তারপরে পেশেন্টের হুম পাশে হুম বসেই বা পেশেন্টের হুম পাশে যে কোনো একটা বেড থাকে না, অনেকগুলো ধরো 4টে বেড, 3টে বেডে পেশেন্ট আছে, 1টে বেডে পেশেন্ট নেই। তো সেই পেশেন্টের পাশের বেডে গিয়ে পড়তাম, এরকম হুম করতেও অনেক করেছি। তো এরকম করতাম যে ওখানে টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করতাম, একটা দুটো লেকচার হসপিটালে দেখারই চেষ্টা করতাম। তো ওরকম ভাবে স্টার্ট করি হুম জার্নিটা। মোটামুটি দিনে 7-8 ঘন্টা। তবে এটা ঠিক যে ইচ অ্যান্ড এভরি ডে আমি পড়েছি, এরকম কোনো দিন নেই যে আমি জব করতে কিছু বলে পড়িনি। অনেকে ভাবে যে এমনি একটা দিন চলে গেল ঠিক আছে আচ্ছা আর পড়বো না, পরের দিন আবার শুরু করবো, বাট এরকম না। হুম হুম প্রত্যেকটা হুম দিন হুম পড়েছি। এবং হুম সেই যে 2023-এ অ্যাটেম্প ছিল, এটা সব থেকে আমার মানে ডিফিকাল্ট অ্যাটেম্প ছিল। মানে আমি মানে প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম করেছি। প্রথম 4-5 মাস কাজের সাথে করেছি, তারপরে কাজ ছেড়ে দিয়ে তারপরটা পুরোটা হুম পড়েছি একদম। বাট ভালো স্কোর করতে পারি, 508 পেরেছিলাম, কারণ এর দুটো কজ আমি লাস্টে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। একটা হচ্ছে লেট সিলেবাস কমপ্লিট করা দ্বারা। হুম আমি মোটামুটি ধরো ওই মার্চের শেষে সিলেবাস কমপ্লিট হয়েছিল, বাট পরীক্ষা হয় মে মাসে পরীক্ষা আচ্ছা ছিল। তো 1 মাস মতো আমার হাতে ছিল পুরো প্রপার একবার সিলেবাসটা রিভাইজ করার জন্য। বাট এটা সাফিসিয়েন্ট না, সবাই জানে মোটামুটি আচ্ছা। যে মোটামুটি 2 থেকে 3 মাস যদি প্রপারলি না এক দেওয়া হয় মাসে, সাফিসিয়েন্ট হ্যাঁ হয় না। 1 মাসে এটা মানে ডিফিকাল্ট একদম হয়ে দাদা। যাবে 1 মাসে সিলেবাসটাকে রিভাইজ তো করা। ওই জন্য ওই ওই অ্যাটেম্পটাই ভালো করে আমি প্রপারলি রিভাইজ না করতে পারায় ওটা মানে ওয়েস্ট গেছে। আর একটা মেন কারণ হচ্ছে সেটা প্রপার কোশ্চেন হুম অত বেশি প্র্যাকটিস না করা। কারণ এই এক্সাম নিটটা যেহেতু এমসিকিউ বেস এক্সাম, তো এখানে মানে মোটামুটি 40-50 হাজার যদি কেউ একটা কোশ্চেন প্র্যাকটিস না করে যায়, মিনিমাম 30 হাজার তো করতেই হবে। যদি হুম এরকম যদি কেউ না করে যায় না, তাহলে ওই দিনটাতে কি ওই 3 ঘন্টায় হুম এমনি ধরো সারা বছর আমরা যা পড়েছি 100%, এক্সাম হলে যখন তুমি যাবে তার 50% হয়ে যায়, হুম মানে অলরেডি মাথাতে 50% জিনিস আউট হয়ে যায়। তো সেখানেই আসে হচ্ছে প্র্যাকটিসের ভূমিকা, যে হুম যত ভালো প্র্যাকটিস করে যায়, বলো না একটা ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট কোহলি এতবার, সচিন তেন্ডুলকর এতবার কেন প্র্যাকটিস করে প্রতিটা বল? তো ওই একটাই কারণ, যে ওই যে ফ্লোটা থাকে না, হ্যাঁ ওটা হ্যাঁ পরীক্ষার হলেও ঠিক ওরকম ফ্লো চলে আসে। তুমি যখন প্রতিদিন ভালো করে প্রচুর প্র্যাকটিস করবে না, পরীক্ষার হলে মাথা অনেক সময় ব্রেন কাজ করে না, কিন্তু যেহেতু প্র্যাকটিস করাটা তোমার মানে প্র্যাকটিসটা তোমার একদম। থাকে না, ওই জন্য অনেক সময় সাবকনসিয়াস মাইন্ড দিয়ে কোশ্চেন হুম সলভ হয়ে যায়। তো এটাই হয় সবারই ক্ষেত্রে, এটাই হয়। একদমই তো ওরকম একদমই। ওই কোশ্চেন প্র্যাকটিসটা সেই হুম সময় অ্যাটেম্পট একটু অনেক কম ছিল ধরো। তো সেইটা আমি পরের অ্যাটেম্পটে 2024 অ্যাটেম্পটে গিয়ে ওটাকে আইডেন্টিফাই করি এবং আরো ভালো করে ফোকাস করি। 2024 অ্যাটেম্প অ্যাকচুয়ালি দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমি 2023-এ মানে ওইবার প্রচুর আচ্ছা পরিশ্রম করেছিলাম। তো মানে আমি বুঝে গেছিলাম যে
আর হবে না, যা করছি ঠিক আছে, আর ভালো লাগছে না, এইভাবে হয় না। কারণ এই যে ড্রপ ইয়ারের জার্নি না দাদা খুব খারাপ হয়, মানে প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টরা হ্যাঁ। রিলেট করতে পারে যে যত ড্রপ ইয়ার বাড়ে না তত আরো মেন্টালি আরো বেশি প্রেশার পড়ে যায় আচ্ছা, একটা। কাজটা কখন ছেড়ে হ্যাঁ, দিয়েছিলে তুমি? কাজ ছেড়ে দিয়েছিলাম ধরো আমি মনে হয় সেপ্টেম্বর বা অক্টোবর এরকম, মেবি আমার ঠিক খেয়াল নেই, এখন ভুলে গেছি, 2023-এর এরকম সামথিং। 2023-এ? তেইশে না, তেইশে না 2023-এর? 2022-এ, যাই হোক ওই 2023-এর অ্যাটেম্প, তাহলে 2022-এর অক্টোবর টক করে ছেড়েছিলাম হয়তো, 2022-এর অক্টোবর টক করে ছেড়েছিলাম। আচ্ছা হ্যাঁ, তারপর কারণ কাজ আচ্ছা। ছাড়ার পরে আমার মোটামুটি তারপরে 5-6 মাস হাতে টাইম ছিল, তো ওইখানে ছেড়েছিলাম কাজটা হলো। আচ্ছা। দিয়ে পড়া আবার মানে ওই কাজ ছাড়ার ডিসিশনটা তো খুব বড় ডিসিশন হয়, কারণ ধরো ফ্যামিলির ওয়ান অফ দা ইনকাম সোর্স তুমি, তো সেখানে কাজ ছেড়ে দেওয়াটা অনেক মানে হুম, সে যত টাকাই কাজ করি না কেন, মানে কিছু তো ইনকাম করতাম না, তো সেটা সেটাই। ছেড়ে দেওয়াটা একটা বিশাল বড় হুম ডিসিশন হয় হুম। যারা। মানে হ্যাঁ, সেটা, তারও কিন্তু একটা বড় মেন্টাল বিশাল প্রেশার ক্রিয়েট বিশাল হয় বিশাল তখন, মেন্টাল প্রেশার সেই পড়ে। মুহূর্তে। তো আমি প্রপার ক্যালকুলেশন করে নেমেছিলাম, ধরো আমার সেভিংস ছিল তখন সেই সময় ধরো 1 লাখ টাকা কাছে আমার সেভিংস ছিল, কাজ করেছিলাম, তো আমি প্রপার হিসাব করেছিলাম যে এত টাকা আমার ইন্টারনেট রিচার্জ যাবে, এত টাকা মানে টুকটাক আমার ফ্যামিলিতে ধরো বাজেটটা যারা টুকটাক করতে হয়, তো সেই হিসেবে এত হুম, টাকা খরচা হবে, বা প্রপার হিসাব করেছিলাম যে এত টাকা খরচা হবে, দিয়ে তাহলেই মোটামুটি মানে ম্যানেজ করতে, তুমি মানে খুবই হিসেব ক্যালকুলেটেড করে, রিস্ক মানে তুমি যেটাকে খুবই বলে লাইফে, ক্যালকুলেটেড রিস্কই নিয়েছিলাম, কারণ হুম, প্রপার। মানে ম্যানেজমেন্ট, দেখো এই এই তোমার কথাগুলোতে আমি যেটা বুঝতে পারলাম যে ম্যানেজমেন্ট যদি কেউ ভালোভাবে করে, ম্যানেজমেন্ট যদি কারোর মধ্যে থাকে, অবশ্যই, কেউ যদি গুছিয়ে কেউ কিছু একটা করে, তাহলে কিন্তু সে সাফল্য অবশ্যই পাবেই। সে যে কোনো ফিল্ড হতে পারে, সে তাই তো, এমন না যে নিট ক্লিয়ার করাটা না, ধরো যে কোনো ধরো কিছু হতে বিজনেস পারে। করতে যাবে বা হ্যাঁ। কোনো একটা গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করতে যাবে, কোনোটা অনেকে ধরো কোনো কিছু ধরো স্কুল মাস্টার টিচার ছেড়ে দিয়ে ইউপিএসসির জন্য প্রিপারেশন নেয়, তো এগুলো সবগুলো ক্ষেত্রেই মানে হুম। ক্যালকুলেটেড রিস্ক সবসময়, মানে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পড়াটা না উচিত না, মানে অবসময় ক্যালকুলেটেড রিস্ক নেওয়া উচিত। এই ধরো ইউটিউব চ্যানেলটাও খুলেছি, ধরো আমার চ্যানেলটাও একটা ক্যালকুলেটেড রিস্ক, যে ট্রাই করে দেখি হয় কিনা, আমি সেই একদম। হিসেবে ধরো ইনভেস্টমেন্টও করতে পারছি না এখন, হুম কারণ সোর্স অফ ইনকাম নিয়ে কি করে ইনভেস্ট করবো এটা না, এর ওপর না, তো এরকমই মানে সবকিছু হুম। ক্যালকুলেটেড রিস্ক, যদি হয় ভালো তাহলে খুব ভালো, আর না হলে তো কিছুই নেই হাতে না, জিরোতে, এমনিও জিরোতেই বসে আছি, সেটাই এরকমই দাদা। হ্যাঁ, জিরোতে এখন আর তুমি বলো না। এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্টস 4টা বছর 5টা বছর পরেই কিন্তু ডক্টর। ঠিক আছে, তো তো বটেই, জিরো পরিশ্রম বলে করতে কিছু হবে। নেই মানুষের জীবনে। তুমি সময় দিয়েছো, একটা মানুষ যা কিছু দিতে পারে সেটা তুমি দিয়েছো তোমার লাইফকে। হ্যাঁ, সে তো ওটা অবশ্যই তো অবশ্যই। সেই জন্য তুমি আজকে সেই সাকসেসটা পেয়েছো, তোমার যে ড্রিমটা ছিল সেটা তোমার পূরণ হয়েছে। কারণ তোমার হয়তো প্রথমে তোমার একটা ইচ্ছে ছিল না ডাক্তার হওয়ার বা মেডিকেল এমবিবিএস হ্যাঁ, পড়ার, কিন্তু মনে মনে একটা হয়তো সুপ্ত ইচ্ছা কোথাও ছিল, অবশ্যই কোথাও অবশ্যই, একটা সুপ্ত একদম বাসনা ছিল, যার জন্য তুমি আজকে এমবিবিএস ফার্স্ট ইয়ার একদম, স্টুডেন্টস। ইচ্ছেটা যদি থাকে তাহলে কিন্তু উপায় হয়। অবশ্যই। এবার আমাদের যে মেন উদ্দেশ্য, যে মেন যার জন্য আজকের এই ভিডিওটি, যে প্যারামেডিক্যাল যারা স্টুডেন্টস আছে হ্যাঁ, তাদের মধ্যে আমি শুনেছি অনেককেই, যে আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম আচ্ছা, কিছুদিন আগে, তো সেখানটায় যারা প্যারামেডিক্যাল কোর্স করছে, হুম, আমি তো এই চ্যানেলটা, আমার এই চ্যানেলটা নতুন, হুম, তো খুব বেশি দিন হয়নি, এই 2024 থেকে আমি ভিডিও করছি, হ্যাঁ, তো সেখানটায় প্যারামেডিক্যাল রিলেটেড যে ভিডিওগুলো হুম, করেছিলাম, সেখানে কিন্তু ম্যাক্সিমাম মানে যা কমেন্ট ছিল হুম, তার মধ্যে ম্যাক্সিমামই বলতো যে দাদা কোন কোর্সটা করার সাথে সাথে নিটের প্রিপারেশনটাকে ভালোভাবে হ্যাঁ, নেওয়া যাবে, বা নিটটাকে কিভাবে আমি ক্র্যাক করতে পারবো, কোর্সটা করার সাথে সাথে ভালো হুম, হবে। তো আমি কিন্তু এই পর্যন্ত কাউকে কোনো সাজেশন দেইনি, যেটা আচ্ছা, সত্যি কথা, যে তুমি এই কোর্সটা নাও ওই কোর্সটা নাও, নিয়ে তারপরে তুমি নিটের জন্য পার্শিয়াল ড্রপ দাও বা ইচ অ্যান্ড এভরিথিং কিছু করো। তুমি যে ডায়ালিসিস কোর্সটা হুম। করেছো, এবার ডায়ালিসিস কোর্সে তোমাদের ডিউটিটা কতক্ষণ ছিল? তো দাদা আমাদের ডায়ালিসিস কোর্সে মোটামুটি ধরো দাদা প্রতিদিন মনে হয় 7 থেকে 8 ঘন্টা এরকম ধরো অ্যাভারেজ। সপ্তাহে আমাদের 5টা সাত। মনে হয় ডে ডিউটি করতে হতো, একটা নাইট ডিউটি থাকতো, আর একটা অফ ডে থাকতো উইকে। হ্যাঁ, হুম। সবারই মোটামুটি এরকমই থাকে ডায়ালিসিসের, আচ্ছা, বা অনেক 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 সবারই জায়গাতে কিন্তু হয়তো, অনেক মোটামুটি কলেজে ডিউটিটা দুটো করে এরকম। হয়তো নাইটও করতে হয়, কিছু কিছু কলেজে এরকম থাকে। হুম। তো এবার স্টুডেন্টসদের মধ্যে এই যে এই নাইট ডিউটি করা, 6 ঘন্টা করে 8 ঘন্টা করে হ্যাঁ, ডিউটি করা অ্যাজ এ এমটি, মানে মেডিকেল টেকনোলজিস্ট আমরা যেরকম কাজ করি, হ্যাঁ, একটা মোটামুটি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এসেও কিন্তু সেম সেরকমই, সেম সেম, তাকেও কিন্তু সেই কাজটাই করতে হয়। ঠিক আছে, অবশ্যই। তো একটা সদ্য এইচএস পাস করা স্টুডেন্ট, সে হঠাৎ করে একটা মেডিকেল কলেজে গিয়ে একটা নতুন হ্যাঁ, ফিল্ডে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে প্রিপেয়ার করা, এটা মানে হয় পড়াশোনাটা যদি করতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, তার সঙ্গে সঙ্গে কাজটা করা, হ্যাঁ, এটা কিন্তু একটা মানে ডিফিকাল্ট হয়ে যায়। তার সঙ্গে আবার তার একটা ইচ্ছে যে নিট ক্লিয়ার করা, অবশ্যই, নিটটাকে কিভাবে পরবর্তীতে মানে নেক্সট ইয়ারে ক্লিয়ার করা যায়, সেটা সেটা একটা সবারই কিন্তু ভাবনা চিন্তা অবশ্যই, থাকে। অবশ্যই, একদম। তো আমি ওই কমিউনিটি পোস্টে অনেকেই আমাকে কমেন্টও করেছে, মানে 2-3 জনই বলেছে যে ওরা হুম, নাকি মানে ক্লিয়ার করতে পেরেছে। আচ্ছা, তো এবার 2024-এ তুমি তো ক্লিয়ার করেছো নিট, হ্যাঁ, ঠিক আছে, তো এবার যারা যারা ভাবছে যে এই পার্শিয়াল ড্রপ নিয়ে তারপরে তারা হুম, নিটটাকে ক্লিয়ার করবে, 2025-এ নিট দেবে, হ্যাঁ, তাহলে তারা কিভাবে টাইমটা একটু ম্যানেজ করবে? কারণ তুমি তো বুঝতেই পারছো যে
আমাদের শরীরে একটা স্টুডেন্ট যখন নতুন একটা কাজ করে, মানে পড়াশোনা করাটা একটা আলাদা এনার্জি, ঠিক আছে, কাজ করাটা একটা আলাদা এনার্জি, অবশ্যই এনার্জি লস হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার পড়াশোনা করা কি আমাদের ব্রেন খাটাতে হ্যাঁ হয়, হ্যাঁ পড়াশোনা বাড়িতে করতে হয়। এবার যদি আমি একটা কাজ করি আর সেখানটা একটা পেশেন্ট রিলেটেড কাজ, একটা পেশেন্টের জীবন নিয়ে কাজ, অবশ্যই 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 একটা মাথার মধ্যে কিন্তু প্রেশার প্রেশার থাকেই, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, কারণ তুমি তো তখন কিছু জানো না, ঠিক। ঠিক আছে। তো এবার তুমি একটা কথা বলো যে যারা 2025-এ নিট দেবে তাদের জন্য কি প্রিপারেশন, কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? দেখো দাদা, ফার্স্ট অফ অল আমি এটাই বলবো যে দেখো, আমাদের হচ্ছে প্যারামেডিক্যালটা অনেকটা হচ্ছে প্রফেশনাল কোর্স না, তো এখানে আমাদের ডিউটি করতে করতে আমাদের 90% জিনিস মানে ওই অন দ্য ফিল্ড আমাদের শিখতে হয় না। তো এই সমস্ত কোর্সের ক্ষেত্রে একদম। আমাদের ডিউটি করাটা অনেকে তো ভাবে যে আমি কেন ডিউটি করব, আমি 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 তো একজন নর্মাল স্টুডেন্ট, আমি কেন একটা এমটির মধ্যে ডিউটি করব। বাট এটা ঠিক না, অনেকে তো এরকম হুম মেন্টালিটি থাকে। বাট হুম যেহেতু অ্যাজ এ প্রফেশনাল ফিল্ড এটা, হুম তো এখানে আমাদের কাজ করতে করতে শিখতে হবে। এবং অ্যাজ এ তোমরা যদি একটা ইন্টার্ন ডাক্তারকে দেখো, সেও কিন্তু এরকম ভাবে প্রফেশনাল ফিল্ডে কিন্তু কাজ করতে করতে শিখে, তো এরকমই। এক- তো তো ওই জন্য আমাদের ডিউটি হুম করতে হয়। তো এই ডিউটি করার মাঝখানে যদি কেউ পড়তে চায়, তো দেখো এটা তো একটা হুম মানতে হবে, যদি তোমার টার্গেট যদি নিট ক্লিয়ার করা থাকে বা এরকম কোনো টার্গেট থাকে, তো তুমি যেখানেই পড়ো না কেন, সে তুমি নার্সিং পড়ো বা প্যারামেডিক্যাল পড়ো বা কোনো হুম বিএসসি যে কোনো কোর্স পড়ো, তোমার মেন ফোকাস কিন্তু নিটকে হুম। রাখতে হবে। এটা তো মানে যে হোক মানতেই হবে তোমাকে, মানে তো টার্গেটটা যদি থাকে তাহলে তো অবশ্যই করা যায়, অবশ্যই তাই তো? অবশ্যই। দেখো, ইচ্ছা যদি থাকে তো রাস্তা কোনো না কোনো ভাবে ঠিকই বার করা যায়। তো এরকমই তোমাকে ভাবতে হবে। তোমাকে প্রতিদিন তুমি যদি ভাবো কলেজে যাব, নিটের জন্য পড়বো, তো এটা তো সম্ভব না। তোমাকে একটুখানি হুম সাইড বাইপাস লাইন তো বার করতে হবে তোমাকে। যখন তুমি অন ডিউটি প্রেজেন্ট থাকবে, যখন পেশেন্টের কাছে থাকবে, অবশ্যই পেশেন্টকে ফোকাস করবে, অবশ্যই এটা ঠিক। বাট অফ টাইম, ধরো টিফিন টাইম বা অন্য হুম কোনো টাইম যখন দেখছো কিছু না কিছু হচ্ছে, তোমাকে কোনো একটা মোবাইল তো সবারই কাছে এখন সবসময় থাকে, তো মোবাইলে ইনস্টাগ্রাম ফেসবুক না চালিয়ে ওই টাইমে কোনো একটা পিডিএফ থেকে হুম সেটা কোনো একটা নোট, শর্ট নোট তুমি পড়ে নিলে বা কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করে নিলে। তো এইগুলো অন ডিউটিতে, বিশেষ করে একটা কয়েকজন নার্সের সঙ্গে আমার টুকটাক কথা হয়েছিল, মানে নিট ক্লিয়ার করার পরে যে ইন্টারভিউর জন্য কথা বলছিলাম, তো ওরা এরকম বলছিল যে আমরা কি করতাম, আমরা অন ডিউটিতে থাকতাম, ওরা মানে ওই মোবাইল বার করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতাম, কিন্তু অন ডিউটিতে থেকেও এরকমই। তো আচ্ছা। দেখো, তোমার টার্গেট হুম যদি এক্সাম ক্লিয়ার করা থাকে, তো তোমাকে তো টাইম বার করতে হবে না। দেখো, টাইম সবারই কাছেই 24 ঘন্টা, কিন্তু টাইম কে কিভাবে সেই 24 ঘন্টাকে ইউটিলাইজ করে সেটা তার সম্পূর্ণ নিজের কাছে। তো আর বাকি তুমি যে টাইমটা রুমে হুম থাকবে, সেই টাইমটা তো তোমাকে পুরোটাই পড়তে হবে। মানে হয়তো দেখবে যে তোমার সঙ্গে যে আরো 3টে বন্ধু বা 4টে বন্ধু তোমরা মেসে থাকছো, 3জন বন্ধু ধরো ঘুরতে যাচ্ছে, এই করছে সেই হুম। করছে, বাট তোমার যদি টার্গেট থাকে নিট ক্লিয়ার করা, তো সবকিছু তোমাকে স্যাক্রিফাইস তো করতে হবে, কারণ স্বপ্ন তোমার। তো স্বপ্নের জন্য পরিশ্রম তোমাকেই করতে হবে, কেউ করে দেবে না এটা। পরিশ্রম করতেই এটাই হবে। হচ্ছে কথা। এবার প্যারামেডিক্যাল কোর্সে যারা 2024-এ মনে করো অ্যাডমিশন নিয়েছে, এবার 2024-25 তো তাদেরকে 2 বছর পড়তেই হবে। অবশ্যই অবশ্যই দাদা। তাহলে 2024-25 হালকা পাতলা পড়াশোনা করে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে একটা বছর যদি সে খাটে তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব, বাট আমি সবসময় এটাকেই সাজেস্ট করি যে দেখো, যে অ্যাটেম্পটা তোমার নেক্সট দিতে আসছো, ধরো 2025-এ তোমার অ্যাটেম্পট আছে, তো টার্গেট যেন এটা হয় যে এটাই হুম আমার লাস্ট অ্যাটেম্পট, কারণ নইলে না এই ড্রপের যে সাইকেল না, এটা না বাড়তেই থাকে ক্রমশ। তো যে অ্যাটেম্পট নেক্সট ধরো 2025 হুম যদি কারো অ্যাটেম্পট হয়, তো এটাই আমাকে টার্গেট নিতে হবে, এটাই আমার শেষ অ্যাটেম্পট। আমার কাছে এখনো এনাফ টাইম আছে, পাঁচ হুম মাস টাইম আছে, মানে অনেক এনাফ টাইম আছে। আমাকে এই 5 মাসে ক্লিয়ার করে দেখাতে হবে। আমারই একজন বন্ধু আছে বারাসাতে, আমি নাম দিচ্ছি না কারণ সে ভিডিওতে বলেছে আমার ফেস না দিতে। হুম। তো ওই বন্ধুটা কিন্তু 200-250 আচ্ছা নম্বর আচ্ছা স্কোর করতো, আমার সঙ্গে এলএলএ পরীক্ষা দিত। পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে পর্যন্ত আচ্ছা। সেখান থেকে ও এক্সামে কিন্তু পাঁচশো হুম পঁচাশি না 86 স্কোর করেছে। দিয়ে সে কিন্তু এখন আমাদের বারাসাত মেডিকেল কলেজেরই একজন স্টুডেন্ট। তো এটাই, সে কোটা আছে বলে আমি সেটা বাদ হুম দিচ্ছি না, কিন্তু 585 নম্বর স্কোর করাটাও কিন্তু অনেক টাফ না। তো ওইখান থেকে সে ওখানে জাম্প করেছে এক হুম দু মাসে, মানে লাস্টে 1-1.5 মাসে। তো কি করে করেছে? এটাই না, সব মানে আমার কথা হচ্ছে হুম লাস্ট দিন পর্যন্ত লেগে থাকতে হবে। এই চিন্তা ভাবনা যেন না আসে যে এই অ্যাটেম্পটাই অল্প একটু পড়ে নি, পরে অ্যাটেম্পটাকে অনেক ভালো করে করবো। তো এই চিন্তা ভাবনা হুম। থেকেই প্রথমে বেরোতে হবে, এটাই আমার লাস্ট অ্যাটেম্প, এই ধরনের পড়তে হবে। এবার রাস্তা কি করে বার করতে হবে সেটা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সবাই জেনে যায়, এখনকার দিনে ভিডিওর তো কোনো অভাব নেই। তো রাস্তা সবাই জানে, ভিডিও না, একদম না। দেখতে হবে, লেকচার দেখতে হবে, কোশ্চেন করতে হবে, টেস্ট দিতে হবে, এই 3টে রাস্তা রিভিশন করতে হবে। সবাই জানে কি করতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্ট পর্যন্ত কেউ করে উঠতে পারে না দাদা। এটাই হচ্ছে দাদা মেন সমস্যা, করে উঠতে বুঝেছো? পারেন, এটাই হলো সবাই জানে কি করতে হবে, মানে এত কন্টেন্ট এখন, নিট সবাই জানে। নিট পাস করার আগে পর্যন্ত মানে এত ভিডিও হ্যাঁ ইউটিউবে আছে একদম, যে সবাই জানে যে কি করতে হবে। এমবিবিএস এ ফার্স্ট ইয়ারে কি পড়তে হ্যাঁ হবে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে একদম। কি পড়তে হবে, এমবিবিএস এ ঢোকার সময় কি করতে একদম হবে, বেরোয়ার সময় কি করতে হবে, ঠিক আছে, তারপরে তোমার সিলেবাসে কোথায় কি পড়তে হবে, সবাই সব জানে, সবকিছু জানে। হ্যাঁ একদম। কিন্তু জানে না শুধু কি, যে ওখানটায় এমসিকিউ যখন
টিক করবে যে কোনটা ঠিক, ওখানেই কনফিউশনটা হয়। তার জন্য তোমাকে পড়তে তাই হবে তো, বাড়িতে, একদম ভিডিও বন্ধ তার করে জন্য বাড়িতে বাড়িতে পড়তে হবে সময় দিতে একদম। হবে। একদমই, সেই জন্য নিজের প্রিপারেশনটা নিজেকে নিতে একদম হবে। কেউ একদম তোমাকে বলে দিল, কেউ ভিডিওতে তোমাকে মোটিভেট করে দিল, তাহলে কিন্তু প্রিপারেশন নেওয়া খুবই ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। মোটিভেশন সবই সেই জন্য দরকার, নিজের প্রিপারেশনটা একদম নিজেকে নিতে হবে। মোটিভেশনও দরকার, কিন্তু সেটা হুম, সাময়িক, এমন না যে প্রতিদিন এসে মোটিভেশন নিতে হচ্ছে। ঠিক আছে, আমাদেরও ইচ্ছা হতো যে ভালো হ্যাঁ লাগছে না, হ্যাঁ রিল্যাক্স করবো, আমরাও ভিডিও হ্যাঁ দেখতাম টুকটাক, সবাই করতো, সবাই ভিডিও দেখতো, হ্যাঁ, সবাই কপিল শর্মা শো দেখতো, কিন্তু এই বলে এই নয় যে প্রতিদিন মানে হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় যাচ্ছি সেখানে, সেটা ক্ষমতা না, না মানে নিজের কাছে সবকিছু না। আমি হুম। প্রতিদিন একটা করে মুভি দেখতাম, কারণ আমার মনে হতো যেন মুভি দেখলে আমার বেশ মাইন্ডটা রিল্যাক্স হয়, কারণ এটাও ধরো একটা মাইন্ড ইম্পর্টেন্ট। রিফ্রেশমেন্টেরও দরকার আছে। একদম, কারণ এই হ্যাঁ, মানে সারাদিন ধরো আমরা যারা নিটের জন্য পড়ছি, সারাদিন ভাবছি কি করে স্কোর করব, কি করে এই কনসেপ্ট মাথায় রাখবো, কি করে এই কোশ্চেনটা সলভ করব। তো মাইন্ড যদি পড়াশোনার থেকে হুম না বেরোয়, ডাইভার্ট না হয় না, তো পরের দিন নতুন কিছু হুম, কি করে ক্যাচ করবে না। তো এর জন্য রিফ্রেশমেন্ট দরকার আছে। তো আমার মনে একদম। হতো যেন আমি মুভি দেখলে ভালো হুম রিফ্রেশ ফিল করি, মানে আর আমি খেললে ভালো রিফ্রেশ ফিল করি, তো আমি হুম, ওই জন্য মুভি দেখতাম প্রায়। ধরো আমি যা মুভি দেখেছি এরকম মানে অনেকে কমই দেখেছে, প্রায় প্রতিদিন একটা করে মুভি টুভি দেখতাম। তো এরকমই, এবার সব দেখতাম না, কারণ কিছু কিছু আচ্ছা। মুভি যেগুলো মানে বিশালই ইমোশনাল হয়ে যায়, যেমন 12 ফেল দেখে আমি মোটামুটি 4-5 দিন ভালো করে পড়াশোনা করতে পারি। আমি হুম, ভাবছি 12 ফেল তো ইন্সপায়ারিং মুভি, কিন্তু না, ওটা আমার ধরো লাইফের সঙ্গে অনেকটা রিলেটেবল। এরকম কিছু মুভি থাকে যেগুলো ধরো মানে হ্যাঁ হ্যাঁ, খুবই ভেতরে টাচ করে যায় না, সেগুলো আবার অনেক সময় খারাপও হয়ে যায়। তো একটু কন্টেন্ট চুজ করাটাও একটু মানে এটাও একটা মানে খুব ভালো একটা মানে ব্যাপার, যেটা কন্টেন্ট ঠিক করে চুজ করে দেখা। এবার হ্যাঁ, এবার কারো যার যেটা ভালো লাগা অবশ্যই আছে, অবশ্যই, যে যেভাবে রিফ্রেশমেন্ট একদম ফিল করতে পারে। একদম ঠিক আছে, একদম। তোমার হয়তো মুভি দেখে তোমার রিফ্রেশড হতো, কেউ হয়তো খেলাধুলা করলে তার রিফ্রেশমেন্ট হবে। মানে যার যেটা ভালো লাগে সেটাকেও তার আধ ঘন্টা 1 ঘন্টা সময় অবশ্যই বের করতে হয়। সবচেয়ে বেটার হয় কারণ যদি কোনো নাহলে তো ভালো বন্ধু নাহলে তো থাকে। মাইন্ড হ্যাং হয়ে যাবে। অবশ্যই যদি হুম কোনো হুম। ভালো ফ্রেন্ড থাকে, তো তার সঙ্গে যদি বেরোতে পারে, যেমন আমার অরিজিৎ ভালো একটা বন্ধু আছে, তো সপ্তাহে একদিন আমরা ধরো পরীক্ষা দিয়ে আমি চা খেতে যেতাম, সে পুলিশে চাকরি করে এখন খুব। তো এরকম মানে ওরকম যদি কোনো ভালো ফ্রেন্ড থাকে তোমার, তো যার সঙ্গে তুমি অনেক কথা শেয়ার করতে পারো, বা এরকম 2 কাপ চা খেতে খেতে ওরকম ফ্রেন্ড থাকলে তো খুব ভালো হয়। তুমি অনেক কিছু মানে মন তুমি খুলে তাকে বলতে পারো, মানে বলা যায় না একটার জন্য কি অনেক কিছু বলা যায়। এরকম ফ্রেন্ড থাকলে তো আমি বলবো খুবই ভালো। আর তা নয়তো বাবা মার সঙ্গে কথা বলতে পারো, বা কোনো নিটেরও ফ্রেন্ড থাকতে পারে যারা একই সঙ্গে প্রিপারেশন নিচ্ছে এরকম। তো হুম কিছু না কিছু বার করতে হবে, কারণ নাহলে সারাদিন পড়াশোনা করাটা সম্ভব না, এটা একদম মানে এই নিয়ে অনেকে কথা বলে না, মেন্টাল প্রেশার নিয়ে অনেক কথা বলে না, কিন্তু নিটের জার্নিটা মানে খুবই ডিফিকাল্ট জার্নি, কারণ হুম, 1% সিলেকশন রেশিও সবাই জানে, এবং অনেক 1%-এর থেকেও কম সিলেকশন রেশিও অ্যাকচুয়ালি গভর্নমেন্ট মেডিকেল সিটে কতগুলো কম আছে। সিলেকশন একদমই। তো এইটাই মানে যেহেতু মেন্টাল পিস রাখার জন্য সবচেয়ে আমি তো বলবো পড়ার টাইমের থেকেও তুমি ওই টাইমটা ঠিক করে বার করো যে টাইমে তুমি মেন্টালি রিল্যাক্স থাকবে। কারণ যদি তুমি মেন্টালি রিল্যাক্স থাকো, তাহলেই তুমি ভালো করে পড়তে পারো, নইলে তুমি ভালো করে পড়তে পারবে না। এটাই বাস্তব, এটাই সত্যি। তোমার টার্গেট কেমন কি নিয়েছিলে যে প্রিপারেশনের মানে সময়, আমার যখন মক টেস্ট গুলো দিতে আচ্ছা আচ্ছা, সেরকম দেখো আমার কেমন মার্কস আমার তো দাদা আসতো? প্রথম থেকে টার্গেট ছিল যে আমি কল্যাণী এইমসে পড়বো, কারণ আমি জানি 5,000 টাকাতে পুরো পাঁচ আচ্ছা বছর পড়া যায়। তো যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন হ্যাঁ, ফ্যামিলি আচ্ছা ভালো ছিল আচ্ছা না, তো আমার মেইন টার্গেট ছিল আমি কল্যাণী এইমসে পড়বো। যেন আমি 675 আমার দেওয়ালও রয়েছে, 675 আমার টার্গেট, কারণ তখনকার আগেকার দিন অব্দি 660, 65, 70 আমি পেয়ে যেতাম হয়তো কল্যাণী এইমস, মানে এরকম ছিল মানে 2023 অব্দি। এবছর তো জানোই কি অবস্থা সবকিছু। তো এই বছরের কথা আর মানে এটা নতুন করে বলে সেটাই, ভিডিও বাড়িয়ে কোনো লাভ একদম নেই, ঠিক একদম। আছে? তো ওরকমই আমার 675 হ্যাঁ, টার্গেট ছিল, স্কোর করি 643, 48 করেছিলাম, -5 ওকে চ্যাটামের কোশ্চেন, 643 স্কোর করি। তো ওটাই মানে দেখো, হ্যাঁ এটা ঠিক যে হ্যাঁ, টার্গেট যা থাকে সে তো কেউ অ্যাচিভ করতে পারে না। তো যদি 700 টার্গেট থাকতো হয়তো পেয়ে যেতাম, হুম, এরকম ব্যাপার একটা। প্রতিটা মক টেস্টে আমি টার্গেট করতাম আচ্ছা যে আচ্ছা, 600 অ্যারাউন্ড যেন আমার আসে। ইনিশিয়াল সব টেস্টে আসতো তারা মোটামুটি, যখন শুরু থেকে যখন টেস্ট, যখন শুরুতে তো ছোট ছোট সিলেবাসের টেস্ট থাকে, 8টা 10টা চ্যাপ্টার, তো ওইখানে তো সব হুম হুম, সিলেবাস চ্যাপ্টারতে আসতো অ্যাকচুয়ালি মোটামুটি নাম্বার আসতো 600 অ্যাভারেজ সব টেস্টেই। তারপরে যখন অ্যাকচুয়ালি ওই যে লং পরীক্ষাগুলো শুরু হয় না, মেজর এক্সাম বলে, এখানে 30টা 35টা করে চ্যাপ্টার আসে এক একটা, হুম হুম, তো সেখানে গিয়ে ইনক্রিজ মানে সরি হুম ইনক্রিজ না ডিক্রিজ করে, মানে ম্যাসিভলি ডিক্রিজ করে নাম্বার একদম। আমি ফার্স্ট যে ফুল সিলেবাস হুম, টেস্ট দিই সেটা মনে হয় মেবি 17 ফেব্রুয়ারি বা 18 ফেব্রুয়ারি, আমি পেয়েছিলাম 493। আর হুম, আমি 2023 মানে আগের বছর নিটে স্কোর করেছিলাম 508। তো তুমি ভাবো 508 থেকে 1 বছর হুম, পড়াশোনা করে 10 নম্বর পুরোনো মতো ডিক্রিজ করে যায়। আমি ভাবছি তাহলে আমি 1 বছরে করলামটা কি, হুম, লোকে নাম্বার ইনক্রিজ করে আমার নাম্বার ডিক্রিজ করে গেছে। এটাই হয় মানে যখন একবার ডিক্রিজ ফুল করেছে। সিলেবাস টেস্ট দেওয়া শুরু হয়, তখন নাম্বার হুট করে ডিক্রিজ করে, মানে যেটা ধরো আমি এটা এই জন্যই বলছি, আর দু হুম এক হুম, মাসের মধ্যে সবাই শুরু করে ফুল সিলেবাস দেওয়া। তো ভিডিওটা যখন এই পর্যায়ে লোকে দেখবে হুম তখন হুম, বুঝতে পারবে, রিলেট করতে পারবে। তো সেই হিসাবে বলছি আর কি, যে এই হুম সময় নাম্বারটা ডিক্রিজ করে, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন রিভিশন ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে না, নাম্বার আস্তে 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 ইনক্রিজ করে। তো হুম, এরকম ভাবেই মানে একটা সময় নাম্বার ডিক্রিজ করে, কিন্তু লাস্টে আবার ইনক্রিজও করে। তো হাল ছেড়ো না বন্ধু, শেষ দিন পর্যন্ত লড়ে যাও, হুম, ঠিকই পারবে। হুম, একদম। এই
তুমি লাস্ট যে মক টেস্টটা দিয়েছিলে সেটা মনে আছে কত হ্যাঁ পেয়েছিলে? যেগুলো টাঙ্গা আছে তারা বলছি দাদা দেখে এখন এগুলো তুলে দিই, মানে আমি তুলতে চাইছিলাম, মা বলছে না থাক, আমি তুই তো হোস্টেলে থাকিস, আমি এগুলো দেখে অন্তত মনে পড়বে তোর কথা, তো ওই জন্য তুলে দিই। তো লাস্টে অ্যালেনের টেস্ট দিয়েছিলাম একটা, ওখানে পেয়েছিলাম হচ্ছে হ্যাঁ, প্রায় গেল 628 না সামথিং কত একটা যেন পেয়েছিলাম, 623 পেয়েছিলাম মানে লাস্ট। নিট নিট দিতে যাওয়ার আগে হ্যাঁ হ্যাঁ, লাস্ট যেটা মক টেস্ট। নিটে যাওয়ার আগের যে সানডে ছিল সেই টেস্টটা 623 পেয়েছিলাম অ্যালেনে। আর অ্যালেনের টেস্ট যথেষ্ট ভালো হয়, মানে অ্যালেনের 620-23 মানে ভাববে তুমি নিটে গিয়ে 660 665 স্কোর করবে এরকম। তো নাম্বার অত বাড়েনি সেটা ঠিক আমার কথা, বাট এরকমই মোটামুটি অ্যালেনের টেস্টের কোয়ালিটি ভালো হয়, যারা জানে পরীক্ষা দেয় তারা জানে ভালোই অ্যালেনের টেস্টের কোয়ালিটি ভালো হয়। হুম, তো লাস্ট 623 পেয়েছিলাম। অ্যালেন থেকেই তুমি নিয়েছো? এলএন হচ্ছে মেজরটা নিয়েছিলাম লাস্টে, ওদের ওই মক টেস্ট থাকে তো, মানে ওই যেটা 2,500 টাকা দিয়ে 10টা না 12টা ওদের টেস্ট, 12টা টেস্ট থাকে, ওটা নিয়েছিলাম। 10,000 12,000 টাকা দিয়ে নেওয়া তো আচ্ছা সম্ভব আচ্ছা। ছিল না, মানে লিডার বা অ্যাচিভার, তো ওই জন্য লাস্টে ওইটা হুম নিয়েছিলাম হুম আর কি। আর পেন পেপার মোডে টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যদি এবারও তো আশা করছি পেপার পেন পেপার মোডেই হবে, বাই চান্স সিবিটি মোডে হলে সে ব্যাপার আলাদা, সেটা তো এখনো তো কোনো আসেনি কোনো ডাটা এরকম। হুম। পেন পেপার মোডে যদি হয় আমি সবাইকেই বলবো যে অন্তত 12টা দেওয়ার দরকার নেই, কোনো না কোনো একটা দুটো টেস্ট অনেকে অর্গানাইজ করে, অনেক সংস্থা আমাদের, তো সেখানে গিয়েও তোমরা একটা পেপার হলেও অন্তত পেন পেপার মোডে দিও, যেটা বাইরে গিয়ে তাহলে কি হয় না, ওই যে কালচারটা যেখানে সবাই মিলে 400 500 জন একসঙ্গে পরীক্ষা হুম দিচ্ছে, হুম একটা গার্ড থাকছে, সিগনেচার করছে, বারবার টাইম নষ্ট করছে, ওইগুলো না ফিল করা যায়, নইলে না বাড়িতে সেগুলো ফিল করা যায় না। মানে নারীরা হুম। যখন ওই নিটের দিন যাবে না, দেখবে ও, সবাই মানে এসেছে একদম গাড়ি। এক্সাম হলে তো একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, হ্যাঁ একদম, ওই এনভায়রনমেন্টটা ফিল তাই করাটা তো? খুব দরকার আর কি, মানে নইলে নিটের দিন খুব ঘাবড়ে যায়, বিশেষ করে তো মানে কি বলবো, পরীক্ষা দিতে যাবে যখন দেখবে হুম নিটের দিনে সবাই টাটা সুমো নিয়ে চলে এসেছে, কেউ অ্যানানের ছাতা নিয়ে, কেউ আকাশের ছাতা নিয়ে, কেউ পিডাব্লিউর ছাতা নিয়ে, বিশাল ব্যাপার একদম, কেউ ফ্যানে হাওয়া হুম করছে বাবা, কেউ মা হুম খাই হুম দিচ্ছে, বিশাল ব্যাপার হুম থাকে। আমি তো গিয়ে চুপচাপ হুম বসে আছি, আমি আর বাবা সাইডে গেছি কি হচ্ছে চারিদিকে, তো এরকমই হয়। তো ওই জায়গাটায় ওই সিচুয়েশনে যাতে আগের থেকে অন্তত ফিল করা থাকে, ওর জন্য একটা দুটো এক্সাম বাইরে দেওয়া খুব দরকার, আমি এটা মনে করি আর কি। হুম। একদম, মানে অফলাইন এক্সাম আর অনলাইন এক্সামের মধ্যে অনেকটা কিন্তু একটা পার্থক্য। পার্থক্য রয়েছে। অফলাইনে অফলাইনে দিলে নিজের একটা মেন্টালিটি, তারপরে একটা ট্রাভেল করে যাওয়া কোথাও, একদমই, মানে কিছুটা ট্রাভেল করে তো যেতে হয়, আমাদের এক্সাম অবশ্যই সেন্টার তো আর অবশ্যই বাড়ির কাছাকাছি থাকে না। অবশ্যই। ওই ট্রাভেলটা মানে মানে অনেক দিক থেকেই, মানে তুমি অ্যাজ এ নিট পরীক্ষা দিচ্ছ, অবশ্যই সেই যে অবশ্যই সিচুয়েশনটা আর একটা অফলাইনে মক টেস্ট দেওয়া একটা সেম একদম। প্রসেস। আর যদি একদমই পসিবল না হয় তাহলে আমি বলবো হুম অন্তত বাড়ির পাশে আশেপাশে কোনো লাইব্রেরিতে গিয়েও একটা দুটো টেস্ট যেন কেউ দেয়, মানে যদি একদমই ধরো অনেক দূরে বাড়ি, সেখানে নেই কোনো সেন্টার, এরকম হলে অন্তত লাইব্রেরিতে কেউ যেন একটা দুটো কেউ হুম দেয়। আমি ইনিশিয়ালি দিতাম লাইব্রেরি থেকে, 2023-এর অ্যাটেম্পটাতে লাইব্রেরি থেকে এক্সাম দিতাম, তখন তখন নিয়েছি, মানে নেওয়ার মতো সাহস হয়নি, কারণ সিলেবাসই এত লেটে শেষ করেছি যে তোমার কি নেবো মক টেস্টের সিরিজ আর বাইরের জন্য, তখন নিইনি, তো ওই জন্যই বলছি লাইব্রেরি থেকেও দিতে পারো, আমি দিতাম বাড়ির পাশে লাইব্রেরিতে, এটাই। এবার কারোর মনের মধ্যে যদি ইচ্ছে থাকে অবশ্যই যে অবশ্যই সে করবে, একদম, ইচ্ছা না থাকলে তো আর কোনো তাহলে শেষ। তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। একদম, ইচ্ছা থাকলে সে যতই তা প্রতিকূলতা আসুক না কেন, সে একদমই। ঠিক কোনো না কোনো ভাবে পার করে বেরিয়ে যাবে একদম। আর ভগবান বলে না, মানে রাস্তা ঠিকই বেরিয়ে যায় যদি কারো ইচ্ছা থাকে না, কারণ আমি হয়তো ভাবিনি, আমার হয়তো সায়েন্স নিয়ে পড়াটাই সম্ভব হতো না লাইফে, যদি না ধরো 11-12 সময় যদি হুম টিচাররা আমাকে হেল্প না করতো, যদি কেউ যদি সমানে, আমার 90% টিচাররা কেউ আমার কাছে পয়সা নিত না সেই সময়। তো কারণ ওই সময় তুমি জানো এখনো সায়েন্সের হুম টিচারদের, এখন তো শুনেছি 1,000 1,200 টাকা করে এক একটা প্রাইভেট টিচারের মাইনে, তখন আমাদের সময় 600 700 800 টাকা ছিল, সেটাও এফোর্ড করার মতো ক্ষমতা ছিল না আমার। হ্যাঁ। তো তো সেই সময় অনেক টিচার আমাকে, মানে 90% টিচার আমাকে ফ্রিতে পড়িয়েছে, আমি তাদের কাছে অলওয়েজ গ্রেটফুল। তো এরকমই সায়েন্স নিয়ে তো পড়াও সম্ভব হতো না, কারণ দেখো ওই যে বলছি না, রাস্তা কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়, তো সেই সময় কোনো না কোনো ভাবে রাস্তা বেরিয়ে গেছিল, এরকমই একদম, হয়, কেউ চাইলে তুমি বেরিয়ে যদি যায়। আগেই ভাবতে থাকো যে হবে না, কত টাকা লাগবে বা সময় লাগবে, সময় কিভাবে বের করব, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে একদম না। অবশ্যই দাদা, একদম অবশ্যই। সেটা তোমার তোমার যদি আমি তোমার এই ছোট্ট কথোপকথনে যেটা বুঝতে হুম, পারলাম, যে ইকোনমিক্যাল প্রবলেম, তারপরে তোমার একটা তুমি কোর্স কমপ্লিট করেছিল, চাকরি করছিলে সেটা ছেড়ে দিয়েছিল, সেটার একটা প্রেশার, মানে নানান ধরনের তোমার কিন্তু একদম প্রতিকূলতা। ফ্যামিলিগত প্রবলেম, তারপর ওদিকে ধরো কারো না কারো শরীর খারাপ ফ্যামিলিতে, তো এসব গুলো তো সবারই থাকে, বাড়িতে সুগার পেশেন্টের লোকের পেশেন্ট থাকে, সে তো সবারই এখনকার দিনে নর্মাল। তো এবার যদি তোমার টার্গেট না থাকতো, তুমি যদি এটাই ভাবতে থাকতে যে আমি পারবো না, কিভাবে সময় বের করব, কিভাবে আমি ফান্ড ম্যানেজ করব, কিভাবে কি করব, তাহলে কিন্তু তোমার সেটা ভাবতে ভাবতেই চলে যেত অবশ্যই একটা বছর অবশ্যই আরো। অবশ্যই, তিনটে কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করাটাই হচ্ছে ফার্স্ট উদ্দেশ্য, এবং কি করা, লেকচার দেখা, সে তুমি অনলাইন দেখো অফলাইন দেখো, ডোন্ট ম্যাটার, যা দেখো না কেন, তুমি লেকচার কমপ্লিট করো, লেকচারটাকে রিভিশন করো, তার থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, আর হচ্ছে সেটাকে প্রপারলি পার উইকে একটা করে টেস্ট দাও, আর টেস্টের মিস্টেক গুলোকে অ্যানালিসিস করো, আবার সেম সাইকেল প্রতি সপ্তাহে চালাতে থাকো। আর মাঝখানে একটা দুটো করে অফ ডে আসবে, যেগুলোকে মানে একটু এনজয়মেন্ট হিসেবে নিতে হবে, যে
প্রতিদিন তো পড়া সবারই পক্ষে সম্ভব না। তো এটাই, এই কতগুলো কাজ যদি হুম। প্রতিদিন সুন্দর করে করা যায়, তাহলে আর ওই লাস্টে গিয়ে না যে ওই যে মানে মনে হয় না যে কি করে কি করব, এত সিলেবাস বাকি, কি করে পড়বো, কবে পড়বো, এইটা আসে না। প্রতিদিনে হুম যদি হুম অল্প অল্প হুম করে বেবি স্টেপ নিয়ে যাওয়া হয় না, লাস্টে কখনো মানে আকাশ ভেঙে পড়ে না ব্রেনের উপর। এটাই আর কি, একটাই এর মেন সলিউশন, আর কিচ্ছু না। প্রতিদিনের কাজটা প্রতিদিন কমপ্লিট করা। কারণ তুমি কত ঘন্টা পড়তে সেটা কিন্তু আমার জেনে কোনো লাভ একদম নেই, একদম ঠিক একদম আছে? এবার কারো কারো 5 ঘন্টাতেও হয়ে যায়, কারো 6 ঘন্টাতেও হয়ে যায়, কারো 2 ঘন্টাতেও হয়ে যায়। একদম। এবার যার যেভাবে যে যেভাবে নিতে পার। ঠিক আছে, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না লাস্ট অবধি কেউ দেখছে কিনা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জিত, এতটা সময় হ্যাঁ তুমি বের করার জন্য। কারণ তোমার MBBS এর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তুমি এখন, তোমারও কিন্তু পড়াশোনাটা হ্যাঁ করতে হ্যাঁ, হবে। কারণ অবশ্যই খুবই চাপ ভাই। ডাক্তারিতে শুধু একদম। ডাক্তারি শুধু অ্যাডমিশন হয়ে গেলাম সেটা না, এখনই হচ্ছে মেন জার্নি, অবশ্যই দাদা, তাই তো? অবশ্যই। এখনো মানে আমিও কমফোর্টেবল হচ্ছি পড়াশোনার সঙ্গে, আস্তে আস্তে প্রতিদিন টাইম দিয়ে আস্তে আস্তে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির সঙ্গে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করছি। আমার হট করে সেই মাধ্যমিক থেকে 11-এ যেমন একটা জাম্প হয় না, এখানেও ঠিক তেমনি একটা মানে নিটের থেকে MBBS এর জাম্পটা একটা বিশাল বড় জাম্প। তো মানে সত্যি ইনিশিয়ালি এটা সেটেল হতে একটু একদমই। টাইম লাগছে। আমিও সিনিয়রদের সঙ্গে কথা বলছি, স্যারদের সঙ্গে কথা বলছি কি করে এত তাড়াতাড়ি সেটেল হওয়া যায়। তো আমিও চেষ্টা করছি সবকিছু ভালো করে হুম। তাড়াতাড়ি করে ক্যাপচার করার। এটা অনেক আরো বেশি আমার ডিফিকাল্ট লাগছে, বাট আশা করছি খুব তাড়াতাড়ি এটার সঙ্গে আরো কমফোর্টেবল হয়ে যাবো। তো এটাই আমিও চেষ্টা করছি আর কি, ভালো করে কমফোর্টেবল হওয়ার, ভালো করে পড়ার, এবং সবার এট দ্য এন্ড অফ দ্য 4.5 ইয়ার্স বা 5.5 ইয়ার্স একটা ভালো ডাক্তার হওয়া। এটা অবশ্যই ফার্স্ট টার্গেট, এবং তার সঙ্গে সঙ্গে হুম আরো কিছু যেগুলো করছি এগুলোকে তো কন্টিনিউ করার ইচ্ছে আছে, এবং চেষ্টা তো করছি সবকিছু দাদা। দেখা যাক এবার কত সুখী করতে পারি, তোমাদের হুম আশীর্বাদ সবসময় সঙ্গে থাকবে আশা করছি। হুম। তো এই আর কি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা এগিয়ে তোমাকে। যাও। চেষ্টাটা থাকলে, চেষ্টা থাকলে কেউ আটকাতে পারবে না অবশ্যই দাদা, তোমাকে। অবশ্যই তো অবশ্যই, চলো, একদম আজকের ভিডিওটা এখানেই শেষ একদম। করছি। টাটা। থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ।